তো নমস্কার বন্ধুরা, আজকে যে আমি কাহিনীটা বলবো, একটা দু ভাইকে কেন্দ্র করে এই কাহিনীটা একটা সত্য কাহিনী অবলম্বনে। আর সত্যি কথা বলতে যে কাহিনীটা ঘটেছে খুব ভয়ানক একটা কাহিনী। আর এই কাহিনীর মধ্যে দুজন ইনসিডেন্টের মধ্যে রয়েছে। তো এই কাহিনীটা যে ঘটেছে সেই কাহিনীটা হচ্ছে কলকাতাতে একটা স্মৃতির মোড় যে জায়গা আছে। তো এই কাহিনীটা খুব ভয়ানক একটা কাহিনী। পুরো কাহিনীটা শুনে অবশ্যই কমেন্টে জানাবেন। এই কাহিনীটা যে পাঠিয়েছে আমাকে, তো অঙ্কিতার কথা মতো হিসাবেই, তার লেখা মতোই অঙ্কিতার কাহিনী হিসাবে আমি তুলে ধরছি। তো কাহিনীটা প্রথম থেকে তার কথা মতোই আমি লিখছি। তো নমস্কার দাদা, আমি যে কাহিনীটা পাঠিয়েছি আমার একটা ছোট্ট ভাই এবং পিসি বাড়ির পাশের একটা কাহিনী। এই কাহিনীটার মধ্যে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে। তো সেই ঘটনাটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। ঘটনাটা হলো দু ভাই তারা কীরকম, মানে ছোট একটা বড় একটা। তো বাবাটা আমি বর্ণনাটা দিই। তো বাবা কী রকম, তো বাবা একটু অ্যাবনর্মাল, যেটাকে বলা হয় বাবাটা এক পাটা ছোট আর এক পাটা বড়। মানে একটু বসে বসে যাই মুনিশ খাটতে যাক বা কারো কাজে যাক বা একটু কষ্ট করে সে কাজে যায়। তো ছোটো থেকে খুব ভালোভাবে মানুষ করেছে কষ্ট সৃষ্ট করে। তো খুব গরিব পরিবারের। আমি সেটাও একটু বর্ণনা দিই। আমার পিসি 3-4টে বাড়ির পরে ওদের বাড়ি ছিল। তো খুব গরিব ছিল তখন, খুব কষ্ট করে মানুষ হয়েছে ওরা। তো মানুষ হওয়ার পর তো এই এক কাজ করে, তো বড় ছেলেটা কি বলে যে তখন মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, যে বাবা তাহলে আমি তো মাধ্যমিক দিয়ে দিয়েছি, তো আমাদের বাড়ির অবস্থাও তো খুব খারাপ, তো ভাই তো পড়ছে, তখন সেইটে পড়ে, যে ভাই পড়ছে তাহলে তো এক কাজ করো না, আমি বাইরে চলে যাই বা সোনার কাজে চলে যাই আর ছোটো ভাই পড়ুক। তখন বাবাটা ঠিক করে যে ছেলেটার বুদ্ধিও ভালো, ছেলেটাকে পাঠিয়ে দিই যদি যদি আর ছোটো ছেলেটার বুদ্ধিটা কম আছে আর কি। তো যদি ভালো রেজাল্ট করে পাঠিয়ে দেবো। তখন মাধ্যমিক তো দেওয়া হয়ে গেছে কিন্তু রেজাল্ট বেরায়নি। তখন বলে বাবা এক কাজ কর না, বাবাটা বলে যে তুই থাক না, থেকে রেজাল্টটা একটু দেখ না, যদি রেজাল্টটা ভালো হয় আর ভালো হলে তাহলে পড়াশোনা। বলে না বাবা, আমাদের পরিবেশের অবস্থা খুব খারাপ বা অবস্থা আমাদের খুবই খারাপ, আর এইভাবে পড়া যায়নি। তো বাবা বলে ঠিক আছে, তোর যদি ভালো লাগে, তুই যদি তোর মত হয়, তুই তো এক কাজ কর, চলে যা। তাহলে এক কাজ কর, তুই বেশি দূরে যাওয়ার দরকার নেই, তুই কলকাতাতে চলে যা। বলে কলকাতায় কে আছে? বলছে তোর মাসির ছেলে ওখানেই থাকে। তো এক কাজ কর, দুজনে একসাথে কাজ করবি, তাকে আমি বলে দিচ্ছি। তাকে বলে দিলে সে কাজ শিখিয়ে দিবে একটু তাড়াতাড়ি। তো সেই হিসাবে তার কাছে চলে যা। তো হেনকালে সেই কথা মতো হিসাবে সে কলকাতার যে স্মৃতির মোড় আছে, তো স্মৃতির মোড়ে চলে যায়। তো তখন সে আর মানে গ্রাহ্য করেনি। তখন ভাবেনি যে নিজেদের মধ্যে যাওয়াটা উচিত হবে কি হবে নি। তখন সেটা ভাবেনি যে মাসির ছেলে মানে নিজের দাদার মতো। সেই হিসাবে বাবা বলেছে, কথাবার্তা বলা আছে, তো দুজনে মিলে চলে গেছে। তো কাজে চলে গেছে, হেনকালে কাজ শিখছে। শিখতে শিখতে যখন 6 মাস যায়, 1 বছর যায়, হেনকালে দিন তো চলে যায়। তো বাবা খুব কষ্ট করে এখানে ছোটো ছেলেটাকে পড়াচ্ছে, খুব মানুষ করছে। তো ভাইয়ের যে দাদাটা ছিল তার সাথে খুব ফিল, সরি, মানে দুজনে যে দু ভাই যে কাজ শিখছে, মাসির ছেলেটা আর ও, মানে আমি নামটা দিই, নামটা একটু মানা আছে, তো অন্য নাম দিয়ে আমি বলছি। সুমন আর চিরঞ্জিত, দুটো আমি নাম দিচ্ছি। তো সুমন যে ছিল তার মাসির ছেলের নাম চিরঞ্জিত। তো দুজনে যে থাকতো একসঙ্গে খুব ভোলায় গলায়, যে খেতে গেলেও নিচে যেত দুজনে, আর কোথাও গেলেও ঘুরতে গেলে দুজনে যেত, যাই করতো সবসময় দুজনে মিলেই করতো। তো হেনকালে যখন সুমন কাজটা শিখে যায়, তো কাজ শিখে যখন বাড়ি আসে, তখন আমার বাবাকে বলে বাবা আমি কাজ ফাজ তো শিখে গেছি, তো অন্য জায়গায় কি যাবো? তো মানুষের কীরকম নিয়তি দেখুন। তো সেই মুহূর্তে বাবা বলে না না, তুই ওখানকেই যা। তখন সে জোর জবরদস্তি ঠিক আছে বলছে চলো তাহলে ওখানকেই যাই। তো ওখানকে আবার যাই। তো দুজনে যে থাকতো, থেকে দুজনে থাকতো ওখানেই খাওয়া দাওয়া করতো। তো হেনকালে একদিন কোথাও কাটাকাটি হচ্ছে দুজনে দাদাভাই, কাজ করতে করতে, তখন কাজ করছে দুজনেই। তো দুজনেই কাজ করতে করতে হেনকালে হাতাহাতি হচ্ছে, একটু আধটু একটু আধটু হচ্ছে। ও ওকে ফটাস করে চাপড়ি দিল, ও একটু ফট করে চাপড়ি দিল। এরকম করে কোথায় কোথায় নয়, প্রচুর রেগে গেছে দুজনে মিলে। কী নিয়ে গণ্ডগোলটা আছে সেটা তো আমাদের দিকে বলেনি। তো তার বাবার কথা মতো হিসাবে আমি কথাটা বলছি। তো দুজনে কী হয়, মানে ঝগড়া লেগে পড়ে সেখানে। ঝগড়া লেগে পড়তে পড়তে ওই যে মাসির ছেলেটা ছিল, ওই মাসির ছেলেটার হাতে চিমটে ছিল, একদম সরু চিমটে। তো আপনারা হয়তো বুঝতে পারবেন সরু চিমটে কীরকম হয়, একদম পাতলা চিমটে। তো ওই চিমটেটা কথা বলতে বলতে ওর জাঙে ফুটে দেয়। তো জাঙে ফুটিয়ে দেয় তো সে ঠিক আছে, আলাদা জিনিস। কিন্তু জাঙে ফুটাতে ফুটাতে হঠাৎ করে গলায় যে সাইডে যে কাঁধের উপরটা, ওই কাঁধের উপরটাই জোর করে গেঁথে দেয়। তো তো যখন ওই চিমটেটা জোর করে গেঁথে দেয় ওই গলাতে,
প্রথমটা তো কিছু হয়নি, তো 10 থেকে 15 সেকেন্ড পরে হাত ফিন ধরে রক্ত বেরাতে থাকে, একদম ফিন ধরে, কোনো হালকা ফুলকা নয়। আর হাত পুরো ফিন ধরে যেমন সেই কী বলবো, জলের পাইপের একটা সরু পাইপ দিয়ে যে জল যেমন বেরায়, সেই রকম ছোটো সরু ফিন ধরে রক্তটা একদম বেরিয়ে যাচ্ছে, একটানাভাবে বেরিয়ে যাচ্ছে। তো ওরা যখন ধরে আছে তখন রক্ত পুরো ভেসে যাচ্ছে। মেন তখন যে সেই শিরাটায় যে গাঁথা, এমন একটা শিরাতে গাঁথা হয়ে গেছে সেটা বুঝতে পারেনি। ওই ইয়ার্কির ছলে বা ঝগড়াঝাটির ছলে হোক, যাই ছলে হোক, তো সেই মুহূর্তে তখন গাঁথা হয়ে যায়। যখন গাঁথা হয়ে যায় তো হাত ধরে রাখতে পারেনি ওরা কেউ, না ধরে রাখতে পারে ওরা হাতও ধরতে 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 সবাই মিলে উদ হচ্ছে ঈদ হচ্ছে, কেউ আর আটকাতে পারেনি। তখন বলে চলো হাসপাতালকে নিয়ে চলো। তো হাসপাতালকে নিয়ে যে নিচেকে নামতে সিঁড়ি দিয়ে তখনই স্পট ডেড, হাত, মানে ওখানেই মারা যায়। মানে কীরকম মৃত্যু দেখুন। তোর বাবা তখন বলেছিল যে বাবা আমি যাবো নি, কীরকম মৃত্যুর নিয়তি কীরকম দেখুন, যে সে ওখানেই স্পট ডেড। তো বাড়িতে তো সঙ্গে সঙ্গে বলাও অসম্ভব। তো বাড়িতে ওর বাবাকে বলে যে এরকম মেসো, এক কাজ করো, যে এরকম ভাইয়ের খুব শরীর খারাপ আর তুমি এক্ষুনি এসো। তো ওরা, ওর বাবা মা আর যে ছোটো ভাই ছিল, তোরা তিনজনেই বেরিয়ে যায়। তো তিনজনে বেরিয়ে যায় যখন ওখানে কলকাতায় পৌঁছায়, তখন ওই রাত 8:30-9টা বাজবে, বইকালে খবর দিয়েছে। তো 8:30-9টা বাজবে, এরকম সময় পৌঁছে গেছে। সেখানে যেয়ে দেখে না যেরকম ছেলে পড়ে আছে দোকানে, কোনো পুলিশ কেসও করেনি, কিছু করেনি। আর এমনকি ওকে সত্যি কথাও বলেনি, যে বাবা মাটাকে একটা সত্যি কথা বলে মানুষ, তো সেই সত্যি কথাটাও বলেনি। তো এরপরেই তো হয় সবচেয়ে ভয়ানক একটা বিপদ। তো বিপদটা কীরকম হয়, তো ওখানেই যে ইনসিডেন্টটা ঘটে ওরা সেটা বুঝতে পারেনি। তো প্রথমে সবাই যখন ঘিরে বসে আছে, তো ওর বাবা মা খুব কাঁদতে থাকে। তো যখন ওর বাবা মা কাঁদতে থাকে, ওর মা যখনই ওর ছাতির উপরে পড়ে যায়, মানে ওর ছাতির উপরে জোর করে আঘাত মেরে পড়ে যায়, তখনই ও কী করে, ওই যে একটা ঢেকুর তুলে, যখনই মানে ওই যে ছাতির উপরে যা ঝাঁক পড়েছে, যাইভাবে হোক যাই করে হোক, ওই যা উপরে ঝাঁক পড়েছে, তখনই হঠাৎ করে একটা ঢেকুর উঠে হালকা সা গ্যাস ছাড়ে, বহুত গ্যাস, মানে যাই হোক যেভাবেই মরুক, তো গ্যাসটা ছাড়ে। তো গ্যাসটা যখন ছাড়ে ওরা ভাবে যে সবাই বেঁচে আছে, কিন্তু না, সে তখন মারা গেছে। তো হাতত আবার ওখান থেকে ওকে নিয়ে যায় হাসপাতালে। তো হাসপাতালে নিয়ে গেছে মানে বহুত ভুল করেছে ওখানে। তো ওখানে যখন নিয়ে গেছে, তখন ওখানে যে দেখে, ডাক্তারে যখন দেখে তখন স্পট ডেড। তো তারা বলে হ্যাঁ ডেড ডিক্লেয়ার করে দিয়েছে। তখন বলে এটা তো পুলিশ কেস করতে হবে, আর এই তো গলায় ছেদ আছে, তো গলায় রক্ত বেরিয়ে মারা গেছে, রক্ত সব বসে আছে, গোটা গায়ে রক্ত ছিটা। তখন পুলিশকে খবর দেয় যে পোস্টমর্টম করতে হবে। তখন ওইটা পুরো কেস বেনে যায়। ওইটা যখন কেস বেনে যায়, তো ওরা কী করে, পোস্টমর্টম করতে যায়। তো যখন পোস্টমর্টম করতে যায়, পোস্টমর্টম তো হয়ে যায়। তো পোস্টমর্টমের পর যখন ওদের মানে হাতে বডি দেয়, সেই বডি রাস্তা দিকে আনার কাহিনিটা শুনলে কী বলবে, তো ভয়ানক একটা দৃশ্য পুরো। তো প্রথম তো ওখানে গাড়ি ভাড়া করে, তো যখন গাড়ি ভাড়া করে যেই রাস্তায় উঠে, তো সেই রাস্তায় আধা ঘন্টা এসার পরেই গাড়ি পাংচার হয়ে যায়। তো গাড়ি যখন পাংচার হয়ে যায়, গাড়ি তো পাংচার করে সারি ফেলে, গাড়িওয়ালা বলে এই তো মহাবিপদ, প্রথমেই এরকম আধ ঘন্টা যেতে না যেতেই 3 ঘন্টা যেতে হবে, আমাকে আসতে হবে, আর তো যাবো কী করে। তো প্রথমে একটা চাকা তো পাংচার ঠিক করে। তো ওর বাবা মা তো ওই গাড়িতে বসে নেই, তো শুধু যেমন ডেড বডি এসেছিলো, ডেড বডিটা ওর গাড়িতে আসছিলো। তো সেখানে যখন পাংচার হয়ে যায়, পাংচারের পর আবার আসছে, তখন বাজে রাত 12:30 থেকে 1টার মধ্যে। তো পাংচার তো ঠিক করে আর বেরিয়ে পড়েছে। তো পাংচার পর ঠিক করে বেরার পর পেছন দিকে বলছে, ড্রাইভার বলছে যে পেছন দিকে ঢিপ 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 এরকম একটা আওয়াজ হচ্ছে। যে ঢিপ ঢিপ আওয়াজটা কেন হচ্ছে, তো কী কারণে হচ্ছে ঢিপ ঢিপ আওয়াজটা। তো ড্রাইভার একটা ধাবার সামনে একটু দাঁড়ায়, দাঁড়িয়ে যখন দেখে যে লাশটাকে যেভাবে মোড়া থাকে, লাশ সেভাবে নেই, লাশ পুরো হেলে আছে পুরো, যেটাই মানে শোয়ানো থাকে, লাশ থেকে পুরো হেলে আছে, এক ফোঁটাও সিধা নেই। তো তখন ড্রাইভার কী করে, যে সিধা করে দেয়, ওরা তো মাল খেয়ে স্টোর, তো ওখানে সিধা করে দেয়। সিধা করার পর আবার গাড়ি চালায়। তো একটু আগে যে গাড়ি যাওয়ার পর, যে গাড়ির যে আগেতে সে একটা মানে হালি সবুজ কালারের বলছে একটা জল থাকে ইঞ্জিনের সামনে, ওটা বাস্ট করে। তো ওটা যখন বাস্ট করে,
তখন একটা মহাবিপদ ঘটে। তো তখন তো বাস্ট তো করে গাড়ি বন্ধ হয়ে যায়। এবার মাঝ রাস্তায় শূন্যটা, কোনো নেই, কেউ নেই। এবার গাড়িওয়ালাকে এবার ভয় লেগে যাচ্ছে। দুজন যতই থাক তবু ভয় পাচ্ছে। কিন্তু তখন সে গাড়ি থেকে যখন নেমে দেখে, ওকে বলছে তুই গাড়িটা ভেতরে বস, আমি বাড়িটা যেয়ে দেখি কী হয়েছে। তো যেয়ে দেখে এরকম বাস্ট হয়েছে। তো বাস্ট হয়ে বলে এক কাজ কর, তুই যন্ত্রটা বেরিয়ে এনে এসে দে। কিন্তু ওই ছেলেটা ভেতরেই বসে আছে, যে বসেছিল, সে যন্ত্র দিল কেউ একজন, অন্য কেউ দিয়েছে। তখন সে বুঝতে পারেনি, কারণ যখন যন্ত্রটা দিচ্ছে ও তার নিয়ে নিচ্ছে, পেছন দিকে আর দেখেনি, যন্ত্র নিচ্ছে যেটা চাইছে সেটাই দিচ্ছে। তো এটা বাগিয়ে ওই চল ঠিক হয়েছে। তখন বলে হ্যাঁ, তুই তো আমার সামনে বসছিলি। ও যখন ভিতরে চলে গাড়িতে যেয়ে বলে তুই তো আমার সামনে বসছিস। বলছে না, কেন, আমি তো বসেই আছি এখানে, তুমিই তো বললে যেতে হবে নি, আমি ওই জন্য যাইনি। বলছি কী বলছিস? বলছে হ্যাঁ, আমি তো যাইনি ভাগকে। তখন এবার ড্রাইভারের পুরো নেশা কেটে যায় ওখানে। তো সে সেখানেই বলে তো এখানে তো দাঁড়ানো অসম্ভব ব্যাপার, এই লাশকে নিয়ে যাওয়া বহুত ভারী পড়ে যাবে। এক কাজ করি, তো আজকে যে করে হোক আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি এবারে। তো গাড়ি এবার স্পিড দেয় প্রচুর। তো গাড়ি স্পিড দেয় যখন, খুব একটা বিপদ, দেখো কীরকম বিপদ আসে। গাড়ি স্পিড যখন দেয় তখন ওটা একটু আগে যাওয়ার পর আবার 1 ঘন্টা ওই মানে পাঁশকুড়া, যে পূর্ব মেদিনীপুরতে পাঁশকুড়া লাইনটা ধরবে আর ঘাটাল রোডটা ধরবে, তো ওই রোডকে যখন যায় হঠাৎ করতে একটা বাবলা ডালা ওর গাড়ির সামনে পড়ে যায়। আবার একটা বিপদ। মানে বিপদটা কেন বারে বারে সে দেখো, সে তো 19 বছরের একটা ছেলে, মাত্র 18-19 বছরের ছেলে, কম বয়সী ছেলে, তার কোনো শখ আহ্লাদ কিছু মেটেনি, সে আচমকা তার মৃত্যু হয়েছে। তো সেই বাবলা ডাল তারা সরাতে পারেনি ওখান থেকে। তো সরাতে যখন পারেনি, তা এরা তখন বাড়িতে সবাই পৌঁছে গেছে, সব কান্নাকাটি পড়ে গেছে, সব মানে জোগাড় যন্ত্র হয়ে গেছে, যে পোড়ানো হবে বা দাহ করা হবে। তো তারা সেই হিসাবে সব রেডি আছে। তখন যখন ওরা আসেনি তখনও 3 থেকে 4 ঘন্টা বেজে যায়, তখন 2, 2:30, 3টে বেজে গেছে। তো 2:30, 3টে যখন বেজে গেছে, যে আমাদের দুটোই আগে পৌঁছে যাওয়ার দরকার, 3টে, 3:30 বাজে, তো এখনও আসেনি। তখন ওরা আগেই যায়। তো যখন আগিয়ে এসে ঘাটাল থেকে চলে এসে গিয়ে এসে আগিয়ে এসে দাসপুরকে পেরিয়ে গেছে, দাসপুর পেরিয়ে যেয়ে তখন আরও আগিয়ে এসে তখন দেখছে যে একটা পাঁশকুড়ার সামনে একটা গাড়ি দাঁড়িয়েছে আর মাঝখানে একটা বড় গাছ পড়ে আছে। তো এসে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করে কী গো ড্রাইভারদা, তো কী হয়েছে এরকম, আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে, আমাদের সব রেডি হয়ে গেছে, ওখানে কাঠ ফাট রেডি আছে, তোমরা এখনও পৌঁছাতেই পারোনি। বলছে এই বিপদ আর এই রাস্তাতে এই ঘটেছে আমাদের সাথে, আমরা কিছুতেই আগে বাড়তে পারছি না। তো এই ডেড বডিকে আমরা নিয়ে যাবো কীভাবে? তো সেখানেই ওখানে গাছ ফের লোক ধরে ডেকে ওই গাছকে সরানো হয়। তো অনেক কষ্টে, খুব বিপদের মধ্যে, আবার এদিকেও দেখুন আবার মাচা পেরাতে পারেন, ওই গাড়ি মাচা পেরাতেই পারেনি কিছুতেই, একটু যাচ্ছে চড়মড় চড়মড় করে আওয়াজ হচ্ছে, আবার একটু যাচ্ছে তো চড়মড় চড়মড় করে আওয়াজ হচ্ছে। কীরকম মহাবিপদ! তো খুব কষ্ট করে ওরা নিয়ে যায়। তো নিয়ে তো চলে গেছে সেখানে। তো নিয়ে সেখানে চলে যাওয়ার পর যখন এবার কুয়ে তুলবে, তখন কুয়ে মানে কীরকম ঘটনাটা দেখুন, সেই কুয়ে তোলার সময় তুলতে যাবে, ওই যে কাঠগুলো থাকে ওই কাঠে খামচে হাতটা ধরে রয়েছে, ওই হাতকে আর মুড়তে পারেনি কেউ, মানে যেই চেষ্টা করছে সেই কেউ আর মুড়তে পারেনি হাতকে। মানে কীরকম ভয়ানক একটা ঘটনা দেখুন, একদম একদম সত্য কাহিনী। এই ঘটনাটা যে ঘটেছে আমাদের পিসির পাশে বাড়ি। তো তখন কী হয়, ওই হাতটাকে কুড়োল দিয়ে চেলায় ওখানেই, ওই হাতটাকে কুড়োল দিয়ে চেলানোর পর ওই শরীরের পাশে চেলিয়ে তারপর থেকে ওই হাতটাকে মোড়া হয়। মানে কী একটা ভয়ানক কাহিনী দেখুন। আর মানে খুব দুঃখজনক কাহিনী, আর সত্যি কথা বলতে দুঃখজনক তো ভয়েরও কিছু কাহিনী, আর খুব দুঃখজনক কাহিনী। তো খুব কষ্ট করে ওরা ওখানে ওই দাহ করে। তো রাতারাতি ভোর হয়ে যায়, তো 6টা 7টা বেজে যায় দাহ করতে। দাহ করার পর বাড়িতে যখন আসে, তো একটা ডিশ বাসন নাকি বাড়িতে থাকেনি, সব নিচে পড়েছিল, মানে কিছু থাকেনি ওখানে, সব মানে দাহ করার সামনে ছিল, বাড়িতে কেউ থাকেনি। তো বাড়িতে যখন থাকেনি, বাড়িতে এসে দেখে যে একটা কোনো ডিশ বাসন পড়ে নেই, সব নিচে। খুব একটা ভয়ানক কাহিনী। তো এই কাহিনীটা আরও বড় কাহিনী, তো আজকের মতো আমি শেষ করব, পর্ব 2-এতে আমি শোনাবো, আবার লিখে পাঠাবো। তো এরপর যে কাহিনীটা আছে, খুব ভয়ানক ইনসিডেন্ট ঘটেছে ওদের সাথে, সবার সাথে, 3জনের সাথেও ঘটেছে, আর পাড়ার সবার সাথে ঘটনাটা ঘটেছে, আর খুব খুব মর্মান্তিক মৃত্যু ঘটেছে ওই পাড়াতে। তো এই কাহিনীটা পর্ব 2-এ আমি চেষ্টা করব শোনানোর জন্য, খুব তাড়াতাড়ি আমি পাঠাবো আমার কাহিনীটা ভালোভাবে লিখে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে, দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর একটা শেয়ার করে দেবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো কাহিনী আমার। আর আমার কাহিনী যদি ভালো লেগে থাকে অবশ্যই
বলবেন, আমি আবার নতুন করে চেষ্টা করব কাহিনি পাঠানোর জন্য। আর পর্ব 2 খুব শিগগিরই পাঠাবো। 2-4 দিনের মধ্যে আমি চেষ্টা করব এই দাদারকে পাঠানোর জন্য এই কাহিনি আর পাঠ করে শোনানোর জন্য নমস্কার। আর আমার কাহিনিটা যদি সিলেক্ট হয় তো অবশ্যই আমাকে ইমেল করে বা মেসেজ করে জানাবেন। আমি এখানে নাম্বার দিয়ে রাখছি, তো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই পর্ব 2 আমি শিগগিরই পাঠাবো, একটা খুব সুন্দরভাবে লিখে আবার পাঠাবো পর্ব 2। তো নমস্কার।